আমার বুদ্ধদেব ভট্টাচার্য সবসময় একটা আইকন ছিলেন। আপনাদের বিপক্ষে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেন যে কিছু হলেই মামলা করে দেয় আদালতে গিয়ে। শূন্য দলকে এত ভয় পাওয়ার কি আছে? তার মানে ওনারা জানেন যে পার্লামেন্টে হতে পারে শূন্য, অ্যাসেম্বলিতে শূন্য হতে পারে, কিন্তু রাস্তায় কিন্তু শূন্য নেই। অরূপ রায় কার্যত 15 বছর ধরে এই অঞ্চলের দায়িত্বে, ওনার পারফরমেন্স আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখেন? উনি থাকা সত্ত্বেও কিন্তু হাওড়া কর্পোরেশনের ভোট হয়নি। আজকে 26,000 কোটি টাকা লুট হয়েছে। বিজেপি এত ভোট পেল কিভাবে মধ্য হাওড়ায়? আজকে ওনারা 15 বছর ধরে বলছেন যে আমি বিজেপি থেকে লড়াই করছি, তো বিজেপি বাড়ছে কেন? এর উত্তর তো টিএমসি কে দিতে হবে, এর উত্তর তো সিপিএম দিতে পারবে না। এই 2026-এর নির্বাচনে শূন্যের গেরো কি বামেরা কাটাতে পারবে? বামেরা যদি শূন্য থাকে তাহলে এত দেয়াল দিচ্ছে কেন, এত হামলা কেন? লয়ারদের বিপক্ষে পাল্টা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হয় যে লয়াররা চাকরি খেয়েছে। তো মমতা ব্যানার্জি তো নিজেই বলছেন যে আমি লয়ার আছি, এবং উনি তো বলছেন সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে, তাতে কি লাভ হয়েছে? বামেদের ভোট রামে যাচ্ছে, বারবার এই অভিযোগ শোনা যায়। আপনি স্যার এই অভিযোগটা নিয়ে কিভাবে দেখেন? মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কিন্তু উন্নয়নের যে কাহিনী ওনার শেষ হবে না। কিন্তু এখানে তো উন্নয়নের কোনো কাহিনী দেখতেই পাচ্ছি না। স্যার মমতা ব্যানার্জিকে নিয়ে আপনার কি অ্যানালাইসিস? আরএসএস এর দুর্গা, উনি মিথ্যেবাদী। আজকের দিনে দাঁড়িয়ে সিঙ্গুর এপিসোড আপনার কি মনে হয় বাংলার কর্মসংস্থানের দিক দিয়ে পিছিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ? অভয়ের মা বা তিলোত্তমার মা প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্তের বিপক্ষে। এরপর বামেদের বিপক্ষে উনি একগুচ্ছ কথা বলেন, অভিযোগ করেন। আমরা ভালো খারাপের কথা না, যেটা আনজাস্টিফাইড তার বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়াবো। স্যার নওশাদ সিদ্দিকীর উত্থান আপনি খুব কাছ থেকে দেখলেন, নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপনার অ্যানালাইসিস? নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস পডকাস্ট। কিছুদিন পরে এই রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে একগুচ্ছ প্রশ্ন, তৃণমূল না বিজেপি, নাকি তৃণমূল বিজেপিকে টপকে আমাদের এই নির্বাচনে অপ্রত্যাশিত ভালো ফল করবে বাম প্রার্থীরা? প্রশ্ন অনেক, এবং আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এসে পৌঁছেছি হাওড়া মধ্যের বাম প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদের কাছে। স্যার প্রথমেই শিবম দাস পডকাস্টে স্বাগত। প্রচার কেমন চলছে এবং তুমুল ব্যস্ততা, মানুষের থেকে ঠিক কতটা সাড়া পাচ্ছেন? ভালো প্রচার চলছে এবং মানুষের ভালো সাড়া পাচ্ছি। প্রায় 18টা ওয়ার্ডের মধ্যে মানুষের কাছে আমরা গেছি, মানুষ কিন্তু ভালো রেসপন্স করছেন এবং আশ্বাস দিচ্ছেন যে আমাদেরকেই ভোট দেবেন এবার। কেন 15 বছর এখানে একজন ব্যক্তি বা একজন এমএলএ কে তারা দেখেছেন, তারা কিন্তু এখানকার মানুষের জন্য কিছুই করেন। সেই জন্যে আমরা কিন্তু মানুষের কিন্তু ব্যাপক রেসপন্স পাচ্ছি। স্যার আপনার একটু ব্যক্তিগত রাজনৈতিক জীবনটাকে নিয়ে একটু কথা বলতে চাই। আপনি কবে স্যার বাম রাজনীতিতে এলেন, এবং আপনার ঘরে একটা উল্লেখযোগ্য ছবি দেখছি, জ্যোতি বসুর সঙ্গে আপনার ছবি। তো এই বাম রাজনীতিতে আসার পিছনে ইন্সপিরেশনটা কি ছিল আপনার? আমার ছাত্র জীবনটাই হচ্ছে যে স্কুল এসএফআই থেকেই হচ্ছে। যখন আমি স্কুলে পড়ি তখন থেকেই হচ্ছে যে আমার স্কুল এসএফআই করেছি। তারপরে হচ্ছে যে নরসিংহ দত্ত কলেজে 1990 সাল থেকেই আমি ছাত্র রাজনীতি সরাসরি মানে সেখানে পুরোপুরি যুক্ত হয়েছি, এবং 1990 সাল থেকে আমার যে স্পিড ছিল আজকে সেই স্পিডটা কমেনি, বেড়েই চলেছে। স্যার কাকে দেখে রাজনীতিতে এলেন ওই সময়? মতাদর্শ পছন্দ হয়েছে, মার্ক্সবাদ লেনিনবাদ, এবং মার্ক্সবাদ এবং লেনিনবাদের আকর্ষণই হচ্ছে রাজনীতির মধ্যে আনা এবং সাধারণ গরিব মানুষের মধ্যে কাজ করা। এবং বস্তির মধ্যে তো আমি আছি, আমার জীবনটা বস্তির মধ্যেই আছে, সুতরাং সাধারণ মানুষের সঙ্গে থাকা এবং ছাত্র জীবন থেকেই হচ্ছে যে মানুষের মধ্যে থাকা, মানুষের জন্যে করা। এবং পাশেই যেহেতু কলেজ ছিল সেই জন্যে মানে একেবারে আমি বলতে পারি যে বস্তির মধ্যেই কলেজ ছিল, সুতরাং সাধারণ মানুষের সমস্যা এবং কলেজ দুটো একসাথেই চলেছে। স্যার আমরা যখন ছোটবেলা থেকে বড় হই, কাউকে তো আইডলাইজ করে এগোই যে এই ব্যক্তিত্বটাকে আমাকে খুব ইন্সপায়ার করছে, এই রকম কি কোনো ক্যারেক্টার ছিল? আমার বুদ্ধদেব ভট্টাচার্য সবসময় একটা আইকন ছিলেন, এবং বুদ্ধদেব ভট্টাচার্য ডু ইট নাও, ওনার যে এজেন্ডা, সেই এজেন্ডা আমার খুব পছন্দ হয়েছে। পরবর্তীকালে স্যার ছাত্র রাজনীতি মানে এসএফআই এর পরবর্তী জীবন, কখনো স্যার যারা বাম রাজনীতি করে একটা ইনসিকিউরিটি দেখা যায় যে কি করব ভবিষ্যতে, পার্টি যে রেমুনারেশন দেয় সে অর্থে সংসার চালানোর জন্য খুবই কম,
আপনার কোনোদিন ইনসিকিউর? না, আমার কোনো ইনসিকিউরিটি কেন, আমার পড়াশোনা যেভাবে হয়েছে তারপরে আমি তার প্রফেশনে যুক্ত হলাম। প্রফেশনে যুক্ত হয়ে যেহেতু আমার ফাদার একটা জবের মধ্যে ছিলেন, সুতরাং আমরা আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করছি এবং আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলির ব্যবসাও ছিল এবং তারপরে আমি নিজে প্রফেশনের মধ্যেও এসেছি। ক্যালকাটা হাইকোর্টে আমি একজন আইনজীবী হিসেবে কাজ করছি। সুতরাং আমরা ওই দিকে আমার এরকম কোনো অসুবিধা হয়নি এবং আমি কোনোভাবেই কিন্তু আমার যে সাংগঠনিক কাজ বা আমার মতাদর্শ যে চর্চা বা আমার রাজনৈতিক জীবন, এটা কোনোভাবেই ইফেক্ট হয়নি। আমি সেই কাজটাও কিন্তু পুরো দম থেকেই এবং পুরোপুরি ইনভলভ হয়েই করেছি। স্যার, ভালো সময় বাম রাজনীতিটাকে দেখলেন, বর্তমানে বামেরা শূন্য, বিধানসভায় শূন্য এবং বিভিন্ন ক্ষেত্রে সংগঠনের জোর আগের মতো নেই। এই দুটো সময়ের ডিফারেন্সটা আপনি কিভাবে দেখেন? এখন আরো বেশি জোর পাচ্ছি, কারণ মতাদর্শের জন্য কোনো ভালো সময় আর খারাপ সময় লাগে না। মতাদর্শ যেটা আছে সেটা নিয়েই আমরা আছি এবং যত মানে এই পরিস্থিতি থাকবে, নেগেটিভ পরিস্থিতি থাকবে, তখন আমাদের আরও ইন্সপিরেশনটা বেড়ে যায়, আরও একটুখানি ডেডিকেশনটা বাড়ে। সুতরাং মানে আমাদের ফেভারেবল কন্ডিশন সিচুয়েশন আর এগেনস্ট সিচুয়েশন যেটা হচ্ছে, সেখানে কিন্তু মতাদর্শের কোনো ইস্যু থাকে না। আমাদের ইস্যু যেটা হচ্ছে যে মতাদর্শ নিয়ে আমরা থাকবো এবং এই মতাদর্শ যেটা হচ্ছে, এই মতাদর্শ থেকেই মানুষের জীবন উন্নতি আমরা করতে পারবো এবং মানুষের মধ্যে গরিব মানুষের জন্য যে কাজ, এই কাজটা আমরা করতে পারবো। সুতরাং তার জন্য কোনো সরকার লাগে না, কোনো ধরনের মানে ইফেক্ট লাগে না। সবসময় মানুষের মধ্যে থাকা, মানুষের জন্যে করা এবং মানুষের উপকারটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু স্যার, ক্ষমতায় থাকার সময় দেখেছিলেন যে চারিপাশে অনেক লোক। ওটা ক্ষমতা না, ওটা দায়িত্ব। আপনারা যাকে বলেন ক্ষমতা, ওটা ক্ষমতা না, ওটা দায়িত্ব। আমাকেও একটা একটা সময় 2003 সালে আমিও এখানে হাওড়া কর্পোরেশনের নির্বাচন লড়েছিলাম। সেখানেও কিন্তু একটা দায়িত্ব পেয়েছিলাম পৌরপিতা হিসাবে এবং পরবর্তী মেয়র পরিষদ জঞ্জাল এবং হাওড়া শহরের সাফাই বিভাগের একজন মেয়র পরিষদ হিসাবে আমি হাওড়ার মানুষের জন্য কাজ করেছি এবং সাফল্যের সাথে আমি বলতে পারি যে তখন কিন্তু অনেক ভালো ভালো আমাদের মানে করা হয়েছিল, উদ্যোগ নিয়েছিলাম এবং পলিসি তৈরি করা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি সে সমস্ত পলিসিস যেটা করা হয়েছিল 2011 আগে বামফ্রন্টের আমলে, ওই সমস্ত পলিসিস আফটার 2011 এই গভর্নমেন্ট ইন্টেনশনালি বাতিল করেছে এবং হচ্ছে যে ওই পলিসিসকে, ওই প্রকল্পকে তারা করতে দেয়নি। ফলে হাওড়ার এবং মধ্য হাওড়ার মানুষ কিন্তু এখনও সাফার করছে। বিশেষ করে যে সোয়ারেজের যে বিষয়টা ছিল, JNURM, জওয়াহরলাল নেহরু ন্যাশনাল রুরাল আরবান মিশনের যে একটা প্রকল্প ছিল, হাওড়া রেজিউভেনেশন প্ল্যান 2007 সালে, সেই 7 সালেই ওটা তৈরি হয়েছিল। তার জন্যে মানে অনেক খাটতে হয়েছিল, আমাদের অনেক খেটে ওই প্ল্যানটা তৈরি করা হয়েছিল এবং ফার্গুসন অ্যান্ড কোম্পানি, সেই কোম্পানি ওর সাথেই ছিল। তারা যৌথভাবে একটা প্ল্যান তৈরি করেছিলেন যে হাওড়া শহরের নিকাশির যে ব্যবস্থা, এই নিকাশি ব্যবস্থাকে ঠিক করা যাবে এবং তার জন্য পঞ্চদ্বীপ কনস্ট্রাকশনকে কাজ দেওয়া হয়েছিল মানে মধ্যহরার নিকাশির জন্য। কিন্তু আনফর্চুনেটলি তারা ইন্টেনশনালি এই কাজটাকে মানে বন্ধ করার চেষ্টা করেছেন, ডাইলুট করার চেষ্টা করেছেন। সেই জন্য আজকে হাওড়ার এবং বিশেষ করে মধ্যহরার নিকাশির যে সমস্যা, এই সমস্যার সমাধান এখনো হয়নি। আমরা মানুষকে বলেছি, যখন আমরা বাড়ি বাড়ি যখন গেছি তখন আমরা বললাম যে এই যে নিকাশির যে সমস্যা, এই সমস্যাকে কিন্তু পলিটিক্যালি তারা কিন্তু ডাইলুট করার চেষ্টা করেছেন। আমরা যদি মানে কোনো রকম যদি সুযোগ পাই, মানুষ যদি আমাদেরকে যদি ভোট দেন বা মানুষ যদি আমাদেরকে ইলেক্ট করেন, তাহলে এই যে সব ডাইলুশন যেটা হয়েছে, মানে ডাইভার্ট করা হয়েছে এই সমস্ত প্রজেক্টকে, আমরা কিন্তু পুরো দমে এই প্রজেক্টকে আবার লাগু করার চেষ্টা করব, যাতে করে হাওড়ার মধ্য হাওড়ার বিশেষ করে এই সমস্ত বস্তি অঞ্চলে যে নিকাশির যে সমস্যা, এই সমস্যা কিন্তু সমাধান আমরা করতে পারবো। মানুষ কিন্তু এই আমাদের কথাকে কিন্তু মানে খুব ভালোভাবেই নিচ্ছেন, কারণ আমরা যেটা বলেছি, বলতাম আগে যে এই গভর্নমেন্ট বা এই সরকার বা এই মন্ত্রী, এনারা কিন্তু ইন্টেনশনালি এই সমস্ত প্রজেক্টকে তারা কিন্তু বন্ধ করেছেন। তখন মানুষ তখন বুঝতে পারেননি, কিন্তু আজকে 10-15 বছর পরে মানুষ কিন্তু তাদের নিজের অভিজ্ঞতায় তারা আজকে বুঝতে পারছেন যে আমরা যে কথা বলেছিলাম সে কথা কিন্তু 100% সত্যি ঘটনা এবং তারা কিন্তু ইন্টেনশনালি এই কাজটা করেছেন। এই কাজ করার জন্যে মানুষ তাদেরকে কিন্তু কোনোদিন ক্ষমা করবে না। স্যার, মুখ্যমন্ত্রী 1 বছর আগেই হাওড়া ইস্যুতে পরিষ্কার বলেছিলেন যে হাওড়ার বিভিন্ন জায়গায় কাজ হয় না, চারিদিকে নোংরা জমে আছে, আবর্জনা জমে আছে, নিকাশি ব্যবস্থা সমস্যা। খোদ মুখ্যমন্ত্রী আমাদের হাওড়ার বিধায়ককে নিয়ে বা বিধায়কদের নিয়ে
একগুচ্ছ প্রশ্ন তুলেছিলেন। দেখুন, মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা ঠিক আছে, কি বলছেন উনি অনেক সময় অনেক কিছুই বলেন। আমার বক্তব্য হচ্ছে যে হাওড়ার আজকে হচ্ছে যে সব থেকে দূষিত, মানে সব থেকে দূষিত, মানে পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হচ্ছে যে এইখানে যে গার্বেজ, এবং একটা সময় 2007 সালে, আমি হাওড়া রিজুভেনেশনের কথা এখন বললাম আপনাকে, 2007 সালেই হাওড়া রিজুভেনেশন প্ল্যান তৈরি হয়েছিল, এবং সেখানে গার্বেজ তখন মানে ধরুন গার্বেজের ছিল মানে 1000 মেট্রিক টন গার্বেজ তখন আমরা কাউন্ট করেছিলাম, এবং তার জন্য একটা প্রকল্প তৈরি করা হয়েছিল ওয়েস্ট টু এনার্জি, মানে গার্বেজ থেকে বিদ্যুৎ তৈরি করার একটা পরিকল্পনা বামফ্রন্ট সরকার করেছিল, এবং সেটা মাও স্বাক্ষর হয়েছিল। মানে হায়দ্রাবাদের একটা কোম্পানি, তার নাম হচ্ছে সেলকো ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং সেই সেলকো ইন্টারন্যাশনাল কোম্পানি এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্টেট গভর্নমেন্ট তারা যৌথভাবে একটা মাও মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছিলেন, এবং তারপরেই হচ্ছে পেলেটস তৈরি অবধি শুরু হয়ে গেছিল, এবং ওই সমস্ত গার্বেজ থেকে বিদ্যুৎ তৈরি করা এবং 11.5 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হবে। তাতে হাওড়ার যে বিদ্যুতের যে সমস্যা, সেই বিদ্যুতের সমস্যাও সমাধান হয়ে যেত। আর আজকে যেটা মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে কথা, সেই কথা 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে ডুইট নাও, এবং গার্বেজ থেকে বিদ্যুৎ হলে হাওড়ার যে জঞ্জালের যে সমস্যা এবং পরিবেশের যে সমস্যা, এই সমস্ত পরিবেশের সমস্যা ও সমাধান হয়ে যেত, গার্বেজের সমস্যাও সমাধান হয়ে যেত। কিন্তু 2011 পরে সেই পুরো প্রজেক্টটাকেই ফেল করার চেষ্টা করা হয়েছে। তার ফলেই হচ্ছে বেলগাছিয়া ট্রেঞ্চিং গ্রাউন্ড, যেটা বেলগাছিয়া কিসমত ভাগাড় যাকে বলে, সেটা প্রিফারেশন হয়েছিল, ধস নেমেছিল, পাশে সমস্ত বস্তির মানে যা অবস্থা হয়েছিল, মানুষকে কিন্তু ওখানে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সুতরাং আমরা যেটা করেছি বা আমরা যেটা বলেছি, মানুষ কিন্তু তার অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে আমরা কোনো ভাওতার কথা নয়, আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি। আজকে 15 বছর পরে মানুষ কিন্তু তার এক্সপিরিয়েন্সে বুঝতে পারছেন, এবং আর একদিনও এই সরকার বা এই মন্ত্রী বা এই এমএলএ কেও রাখতে চাইছে না। সুতরাং আমরা যেটা দেখছি যে এনটি অরূপ রায়, এনটি বিজেপি একটা ওয়েভ চলছে মধ্য হাওড়ায়। স্যার, অরূপ রায় কার্যত 15 বছর ধরে এই অঞ্চলের দায়িত্বে, এই অঞ্চল থেকে মন্ত্রী উনি হয়েছেন। ওনার পারফরমেন্স আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখেন? ওনার পারফরমেন্স কি বলবো বলুন, একটা প্রাইমারি স্কুল তৈরি করেননি, একটা হেলথ সেন্টার তৈরি করেননি, একটা হাই সেকেন্ডারি স্কুল তৈরি করেননি, একটা গার্লস হোস্টেল তৈরি করেননি, একটা মাইনরিটি স্কুল তৈরি করেননি, একটা হিন্দি স্কুল আমরা করেছিলাম ওয়ার্ড নম্বর 19-এ, সেটা হচ্ছে যে এমপি ল্যাড থেকে স্বদেশ চক্রবর্তী হাওড়া কর্পোরেশন তার নিজের জমির উপরে এটা করেছিল, হাওড়া হিন্দি বালিকা বিদ্যালয়, সেটা এখন চুল্লু ঠেক হয়ে আছে। উনি কি কাজ করেছেন? একটা প্রাইমারি স্কুল করতে পারেননি। ডুমুর জেলা স্পোর্টস কমপ্লেক্সে বাণিজ্যিকরণ, ওখানে ব্যবসা শুরু করে দিয়েছেন। লক্ষ্মীরতন শুক্লা ওখানে মানে একটা খেলাধুলার একটা একাডেমি করবেন সাধারণ বাচ্চাদের জন্য, খেলোয়াড়দের জন্য, সেটা তো ব্যবসায় পরিণত হয়েছে। আমরা বলছি যে আমরা যদি দায়িত্ব পাই, তাহলে এই সমস্ত ব্যবসা এবং বাণিজ্যিকরণ আমরা বন্ধ করব। ডুমুর জেলা স্পোর্টস কমপ্লেক্সের যে উদ্দেশ্য নিয়ে যে ডুমুর জেলা স্পোর্টস কমপ্লেক্স বামফ্রন্ট তৈরি করেছিল, সেই উদ্দেশ্যই কিন্তু আমরা মানে ইমপ্লিমেন্ট করবো। আর আজকে ওটা বাণিজ্যিকরণ, তো পুরোপুরি বাণিজ্যিকরণ আমরা বন্ধ করে দেবো। শুধু তাই নয়, মানে আজকে বলতে পারেন যে হাওড়ার মানে একটা কোনো মানে টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করতে পারেননি, একটা টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করতে পারেননি। একটা এমএলএ, একটা মন্ত্রী ছিলেন। আর সব থেকে আনফর্চুনেট যেটা হচ্ছে যে উনি মন্ত্রী, কিসের মন্ত্রী এটা কেউ জানে না, ঠিক আছে, কিসের মন্ত্রী কেউ জানে না। এবং আজকে উনি উনি থাকা সত্ত্বেও কিন্তু হাওড়া কর্পোরেশনের ভোট হয়নি। আজকে 26,000 কোটি টাকা লুট হয়েছে 26,000 কোটি টাকা। তাহলে এর উত্তরটা কে দেবে? আজকে হাওড়া কর্পোরেশনে কোনো অডিট হয়নি। আমরা বলছি বারবার যে একটা কর্পোরেশন চলছে উইদাউট অডিট, এটা চলছে কি কি হচ্ছে এটা হাওড়াতে? এটা লুটের তারা চলছে এটা। স্যার, যে 26,000 কোটি টাকা লুট হয়েছে বলছেন, হ্যাঁ, কারা এই লুটটা করছে? অরূপ রায় লিডারশিপে হয়েছে। আমি সরাসরি বলছি অরূপ রায় লিডারশিপে হয়েছে। কেন, এখানে একটা কমিশনার ছিল, ঠিক আছে, সে কমিশনারও এখন নেই। এখন কখন অ্যাডমিনিস্ট্রেশন থাকে, কখন সে টিএমসিতে থাকে, কখন বিজেপি হয়ে যায়। একজন মেয়র ছিল, সে এখন বিজেপিতে আছে। সে কি লুট করেছে? সে একটা মেয়র কপ করেছিল, হ্যাঁ, দুনিয়ার দুর্নীতি করেছে। হাওড়া শহর তার সাধারণ মানুষের যে সার্ভিস, সে সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। আজকে একটা কাউন্সিলর নেই, একটা চেয়ারম্যান নেই, একটা মেয়র পরিষদ নেই, একটা বড় কোনো ফাংশনিং নেই। কি অবস্থা! ইললিগাল বিল্ডিং, মানে চারিদিকে ছেয়ে গেছে। গাছ কেটে হচ্ছে যে আপনার এনভায়রনমেন্টটাকে নষ্ট করা হচ্ছে না। হাওড়ার ড্রেনেজ ক্যানাল আজকে পরিষ্কার হচ্ছে না, কোনো আউটফল ড্রেন পরিষ্কার হচ্ছে না। 1 ইঞ্চি কোনো রাস্তা তৈরি করেনি। যা করেছি তো আমরাই করেছি, বর্ষা রোড তো আমরাই তৈরি করেছি।
আপনার গঙ্গার ধারে যে বিউটিফিকেশন আমরাই করেছি, ইস্টওয়েস্ট রোড তো আমরাই করেছি, কোন এক্সপ্রেসওয়ে তো আমরা করেছি, সড়ক সদন আমরা বানিয়েছি, ডোমর জেলা স্পোর্টস কমপ্লেক্স আমরা করেছি। এনারা কি করেছেন? আজকে তো কিছুই করতে পারছেন না, একটা পরিশুদ্ধ পানীয় জলও দিতে পারছেন না। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হচ্ছে সেখানে তো জলের যা অবস্থা, বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এটা কত অন্যায় কাজ করছেন ওনারা, যে আমরা শুনছি যে বিভিন্ন জায়গায় সাবমার্সিবল পাম্প লাগিয়ে পাঞ্চ করে জল মিশিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কি খেলোয়াড় চলছে? সুতরাং এটা হতে পারে না যে হাওড়ার যে এইভাবে চলতে পারে না। আর মধ্য হাওড়া তো আরো জঘন্য অবস্থা আছে। সুতরাং মানুষ কিন্তু ইনাকে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 15 বছর দেখেছে। উনি এখানকার মানুষের জন্য কিছুই করে। আজকে উনি আবার ভোট চাইছেন। দেওয়াল ছেয়ে গেছে, ব্যানার ছেয়ে গেছে, ফেস্টুন ছেয়ে গেছে, কোথায় উনার উন্নয়নের গল্প লেখা নেই? মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, কিন্তু উন্নয়নের যে কাহিনী ওনার শেষ হবে না। কিন্তু এখানে তো উন্নয়নের কোনো কাহিনী দেখতেই পাচ্ছি না। শুধু শুধু লেখা আছে অরূপ রায়কে ভোট দেবে। কেন ভোট দেবে অরূপ রায়কে? কেন? প্রশ্ন আমার। আর মাইনরিটি কমিউনিটির জন্য বলছেন, মাইনরিটি কমিউনিটির জন্য ওনারা কিছুই করেননি। হাজার হাজার লাখ লাখ ভোট নিয়েছেন, ঝোলা ভর্তি করে ভোট নিয়েছেন, কিছুই করেননি, কিছুই করেন। আজকে দেখুন মাইনরিটি অঞ্চলে কি অবস্থা হয়ে আছে। একটা প্রাইমারি স্কুল নেই, একটা সেকেন্ডারি স্কুল নেই, একটা হাই সেকেন্ডারি স্কুল নেই, একটা এডুকেশন কোনো সেন্টার নেই। আজকে চারিদিকে হচ্ছে যে নার্কোটিক্স হাবস হয়ে আছে, সেখানে গাঁজা থেকে শুরু করে অন্যান্য যে নেশা চলছে চারিদিকে, সমস্ত মাইনরিটি অঞ্চলটাকে আজকে নেশার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আজকে কি হচ্ছে? শুধু কিছু প্রমোটরি চলছে, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে ইলিগাল, সেখানে মাইনরিটি ছেলেদের বাচ্চাদেরকে সেখানে ইনভলভ করে খোনাখনি করাচ্ছে ওর উপরে। সুতরাং আমরা একেবারে মানুষকে বলবো যে এই সব চলবে না, চলতে পারে না। সুতরাং নতুন করে আমরা পশ্চিমবাংলা তৈরি করতে চাই, নতুন করে আমরা নবজাগরণ আনতে চাই, নতুন করে আমরা মধ্য হাওড়া বানাতে চাই। এই জন্য আমরা মানুষকে আবেদন করেছি যে অন্য কিছু নয়, অরূপ রায়কে হাঁটান। আর বিজেপি তো এখানে নেই, শুধু ভয় দেখাচ্ছে মাইনরিটি অঞ্চলে, শুধু বিজেপি নেই। এবং বিজেপি নেই এটা আমরা সবাই জানি, বিজেপি নেই। এইখানে জোর করে আনা হচ্ছে, জোর করে বলা হচ্ছে যে বিজেপি আছে। স্যার এখানে ডুমুরজলা স্টেডিয়ামের একটু প্রসঙ্গে ফিরি। আমাদের কাছে বহু মেসেজ কিছু বছর আগেও আসছিল যে ডুমুরজলা স্টেডিয়ামে রিয়েলিটি শো হচ্ছে, শুটিং হচ্ছে, রিয়েলিটি শো এর একটা স্টেজ তৈরি করা হচ্ছে, ফলে কোনো রিয়ালিটি নেই, শুধু শো হচ্ছে। কোনো রিয়ালিটি নেই, শুধু শো হচ্ছে। এবং শো সবসময় দেখবেন অরূপ রায় করছে, বিভিন্ন ব্যানার থেকে শুরু করে তার নিজে প্রচার করে যাচ্ছে, নিজে প্রচার করে যাচ্ছে, নিজে প্রচার করে যাচ্ছে। তারা নিজের পার্টির লোকেদের সঙ্গেও কিন্তু তারা কিন্তু বৈমানি করেছে আজকে। তারা নিজের পার্টির মধ্যে আমরা আমরা দেখবেন, খোঁজ করে নেবেন, একটু জানার চেষ্টা করবেন। আজকে কিন্তু ওনার ক্ষোভ শুধু সাধারণ মানুষের ওদের পার্টির মধ্যেও আছে। স্যার কোথাও কি আপনার মনে হয় যে খেলাধুলাটাই ডুমুরজলা স্টেডিয়াম থেকে দূরে সরে গেছে? বিভিন্ন শুটিং সেটা আমি মামলা করেছি, হাইকোর্টে আমি মামলা করেছি। ওখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, ওইখানে সাধারণ যারা মানুষের জন্য যারা মর্নিং ওয়াকার ছিলেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। সেখানে গ্রিনারি বন্ধ করা হয়েছিল, সেখানে ওখানে বাণিজ্যিকরণ করা হয়েছিল। মমতা ব্যানার্জি কোন ভাই আছে, সে ওখানে ঢুকে ব্যবসা করার চেষ্টা করেছিল। আমরা মামলা করেছি হাইকোর্টে, হাইকোর্টে মামলা চলছে আমাদের। আমরা বিভিন্ন সময় এইসব ইস্যুকে নিয়ে আমরা করেছি। উনি কি করেছেন আজকে? আজকে ওনার তো কোনো অবদান নেই, উনি একজন মন্ত্রী হয়ে হাওড়াকে বঞ্চিত করেছেন। স্যার বৃষ্টির সময় জল জমাটা এই অঞ্চলে একটা প্রধান সমস্যা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় এই অঞ্চলটি গামলার মতো, ফলে জল হাওড়াতে আসবে, কিন্তু বাম আমলে অনেকক্ষণ জল দাঁড়িয়ে থাকতো, এই আমলে অনেক স্পিডে নেমে যায়। রং উনি যেটা বলছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন। এটা আমি আগেও বললাম আপনাকে যে হাওড়া রিজুভিনেশন প্ল্যানের জন্য হাওড়ার, বিশেষ করে সেন্ট্রাল হাওড়ার সোয়ারেজ সিস্টেম বা সোয়ারেজ তৈরি করা হয়েছিল। এখন গিয়ে আপনি বাইরে দেখতে পারেন সোয়ারেজ তৈরি, স্টর্ম ওয়াটার সোয়ারেজ তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার বেলেলিয়া রোড থেকে শানপুর অব্দি সেটা রেডি করা দেওয়া হয়েছে। শুধু ওখানে জেট কাম সেকশন মেশিন লাগালে ওইখানে স্যাক করলেই জলটা স্যাক হয়ে যেত। আর ড্রেনেজ ক্যানেল পরিষ্কার 2006 করা হয়নি। 4 কিলোমিটার ড্রেনেজ ক্যানেল, আমি যখন মেয়র পরিষদ ছিলাম জঞ্জাল, তখন 2006 সালে 2 ব্যারেল পরিষ্কার করা হয়েছিল। আজকে এরা তো শুধু ড্রেনেজ ক্যানেল কেন, ইরিগেশনের যে ক্যানাল, সেই ইরিগেশন যেখান থেকে আউটলেট হবে জল, সেটাও পরিষ্কার হবে না, হয় না। গঙ্গার যে বেড, গঙ্গার যে মাটি কাটার যে বিষয়টা আছে, সেটাও তো হয় না। ইরিগেশন পরিষ্কার করা হয় না, ড্রেনেজ ক্যানেল পরিষ্কার করা হয় না, শুধু মানুষ দেখানো কিছু কাজ হচ্ছে। সুতরাং এভাবে তো জল নামে না। এবং তার জন্যে পরিকল্পনা করতে হয় 6 মাস আগে থেকে, বর্ষার 6 মাস আগে থেকেই হচ্ছে যে ড্রেনেজ ক্যানাল থেকে শুরু করে ডিসিল্টিং এর কাজ, এবং সাফাই বিভাগ এই কাজটা করে। সেখানে শুধু সাফাই বিভাগ না, সেখানে ইরিগেশন ক্যানাল বা ইরিগেশন থেকে শুরু করে আপনার গঙ্গার বেড পরিষ্কার করা, এবং সবটা নিয়েই হচ্ছে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়।
এখানে কিছুই তো হচ্ছে না। কাজে হাওড়া কর্পোরেশন তো নেই, এখানে তো লুট চলছে 26,000 কোটি টাকা, এবং উইদাউট এনি টেন্ডার তারা মানে টাকা নয় ছয় করছে, টাকা লুট করছে, টাকা লুট হচ্ছে। সুতরাং এই লুটের বিরুদ্ধে মানুষকে আমরা বলছি ভোট দিন। স্যার 2016 নির্বাচনের পর এই অঞ্চলে বিজেপির ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বামেদের ভোট কমেছে। 2016 নির্বাচনে জেডিইউর পক্ষ থেকে যিনি প্রার্থী ছিলেন তিনি সেকেন্ড ছিলেন। তারপর থেকে বাম এই জায়গাটায় কেন দেখুন, সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে? 2011 পর এই প্রথম 10 বছর পরে সিপিআইএম তার নিজের প্রতীকে লড়াই করছে, ঠিকই। ঠিক আছে। এবার হচ্ছে যে নিজের প্রতীকে লড়াই করা, এবং এর আগে কংগ্রেস ছিল, তার আগে জেডিইউ ছিল। রাইট। সুতরাং হচ্ছে যে মানে এটা একটা সমস্যা হলে হতে পারে, কিন্তু আজকে হচ্ছে যে বাম পুরো তার যে স্ট্রেংথ বা পুরো ক্ষমতা নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, তার কর্মী বাহিনীকে নিয়ে মানুষের কাছে গিয়েছে। রাষ্ট্রপতি তারা চিহ্ন নিয়ে আমরা মানুষের কাছে গেছি, এবং মানুষকে বলছি যে দেখুন, ওনারা যে উন্নয়নের কথা বলছেন, মধ্যহরায় কোনো উন্নয়ন হয়নি, কোনো নিকাশি হয়নি, কোনো এডুকেশন হয়নি, কোনো স্কুল হয়নি, কোনো প্রাইমারি স্কুল হয়নি, কোনো হেলথ সেন্টার হয়নি, কোনো হচ্ছে যে আপনার মাইনরিটি স্কুল হয়নি, কোনো উর্দু স্কুল হয়নি, কোনো হিন্দি স্কুল হয়নি, কিছুই হয়নি। অথচ তাকে ভোট দিতে হবে। কেন ভোট দেবে মানুষ তাকে? কেন ভোট দেবে? এটা আমার প্রশ্ন হচ্ছে, কেন ভোট দেবে? আমি বলছি এই সমস্ত কাজ আমরা করব, এবং আমরা করেছি। আমি তো এটাও বলছি যে উনি মন্ত্রী হিসাবে 15 বছর ছিলেন, আমি 5 বছর ছিলাম মেয়র পরিষদ হিসাবে। উনি কি কাজ করেছেন হাওড়ার মানুষের জন্য, আমি কি কাজ করেছি 5 বছরের জন্য, একটা পাবলিক শোক করা হোক আপনার মাধ্যমে। এবং উনি কি করেছেন মানুষকে বলুন, আর আমি কি করেছি মানুষকে আমি বলবো। দেখবেন আমি যেটা করেছি সেটা ভারী পড়ে যাবে। উনি উনি কিছুই করেননি, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। স্যার বিজেপি এত ভোট পেল কিভাবে মধ্য হাওড়ায়? সেটা হচ্ছে যে বিজেপি ভোট পেয়েছে, মানে এনারা টিএমসি। আজকে 2011 সালের আগে 34 বছর এখানে বামফ্রন্ট ছিল, 34টা বিজেপি ছিল না। আজকে ওনারা 15 বছর ধরে বলছেন যে আমি বিজেপি থেকে লড়াই করছি। তো বিজেপি বাড়ছে কেন, এর উত্তর তো টিএমসি কে দিতে হবে, এর উত্তর তো সিপিএম দিতে পারবে না। কেন উনি বলছেন যে বিজেপি বাড়ছে, কেন বাড়ছে বিজেপি, এই উত্তরটা তো দিতে হবে টিএমসি কে। 15 বছর উনি কিভাবে কমব্যাট করলেন? সুতরাং আমরা বুঝেছি যে টিএমসি এসেছে, বিজেপি এসেছে, টিএমসি কে হাঁটাবেন, বিজেপিও চলে যাবে। স্যার পরিষ্কার কথা। বামেদের ভোট রামে যাচ্ছে, বারবার এই অভিযোগ শোনা যায়। আপনি স্যার এই অভিযোগটা নিয়ে কিভাবে দেখেন? এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে। তার মানুষের হচ্ছে যে তার মানুষের তার ডিসিশন, মানুষ কিন্তু সেই ডিসিশন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন। মানুষই পথ দেখাবেন, মানুষই পথ দেখিয়েছেন, মানুষই শেষ কথা বলবেন। সুতরাং আমি যেটা বলতে পারবো, মানুষ কিন্তু তার নিজের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন দিস গভর্নমেন্ট ইজ এক্সপোজড। এই গভর্নমেন্ট কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে এই গভর্নমেন্ট মানুষের জন্য কাজ করছে না। এই গভর্নমেন্ট হচ্ছে কাজ করছে শুধু মুষ্টিমেয় কিছু মানুষের জন্যে, প্রমোটার দালালদের জন্যে, এবং কিছু হচ্ছে যে ঠিকাদারদের জন্য, এবং কিছু পেটুয়ার লোকের জন্য। সাধারণ গরিব মানুষের জন্য এই গভর্নমেন্ট কোনো কাজ করেননি, এটা পরিষ্কার হয়ে গেছে, বিশেষ করে সেন্ট্রাল হাওড়ায়। স্যার যারা বামপন্থী সমর্থক ছিলেন, কিছু ক্ষেত্রে এটা তো ঠিক বিজেপির ভোট বেড়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন যে আবার যেন বামেদের ফিরে আমি আসে? বলছি ভারতীয় জনতা পার্টি আজকে এক্সপোজড। কেন, নরেন্দ্র মোদীকে মানুষ বুঝতে পেরে গেছে, এবং তার ফলেই হচ্ছে যে আপকি বার 400 পার যে ওনাদের যে প্ল্যান ছিল, সে প্ল্যানটা ফেল মানুষই করে দিয়েছে। এবং ওনারা উন্নয়ন কিছু করেননি, ঠিক আছে। এবং মানে 15 লাখ টাকা যে ওনাদের প্রতিশ্রুতি ছিল, সে জুমলা, আজকে জুমলা হয়ে গেছে, ঠিক আছে। এবং উনি আজকে গ্যাসের দাম, সাধারণ মানুষ কিন্তু সেটা কিন্তু বুঝতে পারছি যে কেন্দ্রীয় সরকারের যে নীতি এবং রাজ্য সরকারের নীতির মধ্যে কোনো ফারাক নেই। আজকে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে। যখন আমরা বলছিলাম এই যে গালফের যে মানে চলছে, যেটা যুদ্ধ যখন চলছে, আমরা যখন ইরানের সম্পর্কে যখন বক্তব্য যখন রাখতাম, আমরা যখন আপনার ইরাকে হয়ে যখন কথা বলতাম, প্যালেস্তাইন নিয়ে যখন কথা বলতাম, তখন এই তৃণমূল এবং বিজেপি বলছে যে ইনারা কেন ইরানের সম্পর্কে, কেন ইরাকের সম্পর্কে যখন বলছেন, কেন ইনারা প্যালেস্তাইনের উপর বলছেন। কিন্তু আজকে যখন এই যে সমস্যা, তেল নিয়ে, পেট্রোল নিয়ে, ডিজেল নিয়ে, এই যে সমস্যা, এই যে ক্রাইসিস হচ্ছে, তার ইফেক্ট আসছে, তখন মানুষ তার অভিজ্ঞতায় বুঝতে পারছেন যে কেন আমরা এই সমস্ত কথা বলতাম। সুতরাং বিজেপি হচ্ছে এবং টিএমসি তারা একই, তাদের পলিসি কিন্তু ডিফারেন্ট নেই, একই পলিসি নিয়ে তারা কাজ করছেন। এবং বিজেপি যেটা হচ্ছে যে মানুষকে বিভাজন করা, হিন্দু মুসলমানের নামে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বিভাজন করা এবং হিংসা রাজনীতি করা, এটা মানুষ বুঝতে পারছেন। পশ্চিমবাংলা কিন্তু তার জায়গা ছিল না, সেই জায়গায় আমদানি করেছেন মমতা ব্যানার্জি, ডেকে নিয়ে এসছেন, মানুষকে এটা বুঝতে পারছেন। এটা কিন্তু পশ্চিমবাংলায় চলবে না। সুতরাং আমরা বিজেপিকে আইসোলেট করতে হবে,
টিএমসিকে হারাতে হবে এবং বাম ধননিরপেক্ষ গণতান্ত্রিক যে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে আনতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, যেটা মানুষের কাছে আমরা বারে বারে যাচ্ছি, দরজায় যাচ্ছি। আমাদের কাছে পয়সা নেই, আমাদের কাছে আমরা যে লিফলেট আছে, যে ইশতেহার আছে, সেটাও কিন্তু আমরা বিক্রি করে সেই পয়সা থেকে আমাদের ঝান্ডা কেনা হচ্ছে। সেই পয়সা থেকেই হচ্ছে যে আমরা সাধারণ যে যে প্রচারে যে সামগ্রী, সেটা আমরা করছি। আমাদের কাছে কর্পোরেটের টাকা নেই, আমাদের কাছে বন্ডের টাকা নেই, আমাদের ব্রোকার দালালদের টাকা নেই, আমাদের কাছে কোনো পুঁজিপতিদের টাকা নেই। সাধারণ মানুষের কাছে গিয়ে তার কাছ থেকে কিছু অর্থ সংগ্রহ করে আমরা এই কাজটা করছি। আজকে আপনি দেখবেন চারিদিকে সেন্ট্রাল হাওড়ায় ঘুরে যান, দেখবেন ঝান্ডা থেকে ছেয়ে গেছে। বিভিন্নভাবে তারা মানে করছেন, মানে কি বলবো, মানে প্রচার উন্নত করার চেষ্টা করছেন, কিন্তু যেখানে শ্রম দেওয়ার কথা, শ্রম দিয়ে আমরা কিন্তু আমাদের বক্তব্য সেটা মানুষের কাছে আমরা হাজির করছি এবং মানুষ কিন্তু ব্যাপক সাড়া আমাদের দিচ্ছে। স্যার, এই অঞ্চলে সংখ্যালঘু ভোটের একটা প্রভাব আছে, মধ্য হাওড়া স্পেশালি। স্যার, এখন একটা চল হয়েছে বলার যে সংখ্যালঘুরা মানেই তৃণমূলের ভোটার, মানে তৃণমূলের ভোট ব্যাংক হলো সংখ্যালঘুরা। এই ভোট বামেতে ভাঙবে ভাঙবে, এটা ভাঙবে। মানুষ কিন্তু সংখ্যালঘুরা তারা দেখেছেন ওয়াকফ সম্পত্তি নিয়ে পরিষ্কার করে বুঝিয়েছেন, বলেছিলেন তো উনি, পরিষ্কার বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। বলেছিলেন তো, বলেছেন দিল্লিতে গিয়ে কথা বলুন, দিল্লিতে গিয়ে জিতেছেন করুন। আজকে তো উনি এখানে ভোট চাইছেন কেন? দিল্লিতে চলে যান। আজকে ওবিসি 5 লাখ ওবিসির আমরা করেছিলাম, 5 লাখ। আমি কিন্তু সেই কমিটিতে ছিলাম হাওড়ার মধ্যে। এই সমস্ত সংখ্যালঘু অঞ্চলে আমি নিজে ক্যাম্প করেছি। ক্যাম্প করে হাজার হাজার মানুষের ছাত্রছাত্রীদের আমি ওবিসি সার্টিফিকেট তৈরি করেছিলাম। তার ফলে তারা সুযোগ পেয়েছিলেন, কিছু চাকরির সুযোগ পেয়েছিলেন। আজকে এই সমস্ত ছাত্ররা আজকে তারা ফিল করছেন যে দিস গভর্নমেন্ট ইজ নট ফর মাইনরিটি গভর্নমেন্ট। এই যে আজকে তারা যে তথ্য আরএসএস মামলা করেছিল হাইকোর্টে, সেই সঠিক তথ্য না দেওয়ার জন্যে আজকে 5 লাখের বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এবং সুপ্রিম কোর্টে আমি নিজে গেছি, নিজে উপস্থিত ছিলাম, সেখানে আমাদের আবেদন চলছে। এবং যেখানে আপনি দেখবেন সংখ্যালঘুদের জন্য একটা স্কুল তৈরি হয়নি, সংখ্যালঘুদের জন্য একটা হচ্ছে WBCS থেকে শুরু করে অন্যান্য যে প্রশিক্ষণ, যে কলেজ বলুন, কিছুই তো করেনি এরা। বলেছিল মাদ্রাসা তৈরি করবে, করেনি তো এরা। টেকনিক্যাল ইনস্টিটিউট বলেছিল করেনি তো এরা, কিছুই তো করেনি এরা তো কিছুই করেনি। আজকে সংখ্যালঘু কেন? আজকে মাদ্রাসার ছাত্ররা আজকে রাস্তায় আছে, আজকে মাদ্রাসা হয়নি, আজকে কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট হয়নি, আজকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, আজকে ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে। কেন 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 দেবে মাইনরিটি লোকেরা ভোট? তারা কি মানে হয়ে গেছে না যে মানে যে টিএমসি কি ভোট দিতে হবে? তারা এক্সপোজ হয়ে গেছে, দিস গভর্নমেন্ট এক্সপোজ। কারণ দেখবেন ব্যাপক, আপনারা দেখছেন তো, আপনারা সংখ্যালঘু অঞ্চলে ব্যাপক মানুষের সারা পাচ্ছে, আমরা পাচ্ছি, ব্যাপক সারা পাচ্ছি। মানুষ কিন্তু এবার দেবেন ভোট, বামপন্থীদের নিয়ে আসবেন। কারণ আলটিমেট আমরাই করেছি, বামপন্থীরাই করেছি। আমরা ধরুন এই যে হজ কমিটির সময় প্রশিক্ষণ কেন্দ্র করেছিলাম আমরা। এই হজ কমিটি, এই হজ হাউস আমরাই তো করেছি, একটা নয়, 2টো হজ হাউস করেছি। এনারা কি করেছে? ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন আমরা তৈরি করেছি, আমরা হজ কমিটি আমরা করেছি, সব তো আমরাই করেছি। ইনারা কি করেছে? একটা নতুন কিছু বলতে পারবেন না যে আমরা করেছি, কিচ্ছু করেনি। একটা নতুন কোনো মাদ্রাসা তৈরি করতে পারে। আমরা মানুষকে বলছি যে এটা দেখুন, দিস গভর্নমেন্ট ইজ এক্সপোজড। এবং আমরা তো দেখেছি, মানে তামান্না থেকে শুরু করে এইদিকে আমাদের তিলোত্তমা, এই গভর্নমেন্ট তো এক্সপোজ হয়ে গেছে। সুতরাং এদের আর মানুষ বিশ্বাস করছে না। এবং দেখে নেবেন আপনি 2026 একটা ডিফারেন্ট একটা মানুষ কিন্তু তারা ইতিহাস তৈরি করবেন। এবং সাধারণ মানুষের ইতিহাস তৈরি করার ক্ষমতা আছে। যদি বলেছিলেন যে মানুষই ইতিহাস তৈরি করবে, মানুষের উপরে আমাদের ভরসা, মানুষই ইতিহাস করবে। আমরা কিন্তু মানুষের সঙ্গে আছি, মানুষের পাশেই আছি। স্যার, তিলোত্তমার প্রসঙ্গ আপনি বললেন, অভয়ের মা বা তিলোত্তমার মা, তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং প্রার্থী হয়েছেন কলতান দাশগুপ্তের বিপক্ষে। এরপর বামেদের বিপক্ষে উনি একগুচ্ছ কথা বলেন, অভিযোগ করেন। এই পার্টিকুলার ইস্যুটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা পরিস্থিতি, আপনি তো দেখেছেন কিভাবে ওখানে মীনাক্ষী দাঁড়িয়েছিল, ঠিক আছে? আমরা আমাদের কাজ করেছি, আমরা আমাদের তখন যা পরিস্থিতি ছিল আমরা আমাদের মতো কাজ করছি। উনি কেন করছেন সেটা উনি বলতে পারবেন, কিন্তু আমাদের যে দাবি, এই দাবি বা আন্দোলন কোনোভাবে কমবে না। আমরা আমাদের দাবি, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব তিলোত্তমার পক্ষে।
এবং তার বিচার এখনো হয়নি। তার জন্য চলে উনি কেন করছেন, তার দায়িত্ব বা তার জবাব আমি দিতে পারবো না, উনি দেবেন। কিন্তু আমরা আমাদের যে রাজনীতি, এই রাজনীতি আমরা চালিয়ে যাব, যে তিলোত্তমা যে হচ্ছে যে তার হচ্ছে আপনাকে জাস্টিস দিতে হবে, এবং তার জন্য আমরা আছি প্রস্তুত, এবং মানে যতক্ষণ তার বিচার হচ্ছে না আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু স্যার, এটা কি কোনোদিন খারাপ লাগে যে যে বামেরা গাড়ি আটকে ছিল বলে আপনি বলছেন, বা আমরা ছবিতে দেখেছি? আমরা আমাদের কাজ করেছি, আমরা আমাদের কাজ করেছি, আমরা আমাদের কাজ করে যাবে। আমরা ভালো খারাপের কথা না, যেটা আনজাস্টিফাইড তার বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়াবো। আনজাস্টিফাইডের বিরুদ্ধে আমরা সবসময় দাঁড়াবো, এবং মানুষ বিচার করবেন যে আমরা কি করেছি। মানুষ সময় বলবে, সময় বলবে, মানুষ বলবে। আমরা আমাদের কাজটা করে যাব। যে অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, মানুষ জানতে পেরেছিল। আমরা না দাঁড়ালে তো মানুষ জানতে পারতো না। আমরা বা মীনাক্ষীরা যদি না দাঁড়াতো, তাহলে মানুষ জানতেই পারতো না যে কখন কি ঘটে যেত, এবং কেউ জানতোই না তিলোত্তমার সঙ্গে কি হয়েছে। সুতরাং আমরাই তো এক্সপোজ করেছি এই পুরো ঘটনাটাকে। সুতরাং আমরা আমাদের কাজ করে যাব, এবং যতদিন বাঁচবো আমরা মানুষের জন্য এই কাজগুলো করে যাব। স্যার, কিন্তু বলা হচ্ছে যে কলতান দাশগুপ্ত প্রার্থী না হলেই ভালো হতো অভয়ের মার বিপক্ষে, বিভিন্ন বুদ্ধিজীবীরা দাবি করছেন। কলাতন দাশগুপ্ত তার ছাত্র জীবন থেকেই রাজনীতি করছেন। একজন কমিউনিস্ট লিডার হিসাবে উনি আজ থেকে নয়, উনি শুধু মানে একটা বিষয় নয়, সারা জীবন সংগ্রাম করে গেছে। করবেন সংগ্রাম, তার সঙ্গে কি আছে? বলছে অভয়ের মার বিপক্ষে বামেরা প্রার্থী না কার দিয়ে কার কার বিপক্ষে আছে সেটা তারা বিচার করবে। আমরা হচ্ছে আমাদের নীতি, আমি কোনো ব্যক্তির এগেনস্টে নয়, আমরা নীতির বিরুদ্ধে। আমরা নীতির বিরুদ্ধে, এই নীতির বিরুদ্ধে বিজেপি, আরএসএস, টিএমসির বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। স্যার, হাইকোর্টে আপনারা যারা বামপন্থী উকিল আছেন তারা শেষ 5-6 বছর ধরে বিভিন্ন দুর্নীতির মামলায় সওয়াল করেছেন, এবং আপনি নিজে সুপ্রিম কোর্টে ওয়াক অফ নিয়ে লড়াই করেছেন, ওবিসি নিয়ে আপনি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এই বামপন্থী আইনজীবীর আইন পেশার মাধ্যমে দুর্নীতির বিপক্ষে অ্যাগ্রেসিভলি লড়ছে, এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন? একদম, আমরা তো কলকাতা হাইকোর্টে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আমাদের সবাই যারা আছি, সবাই কিন্তু আমরা ডে ওয়ান থেকেই আমরা বলেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে আমরা সব লড়বো, সাধারণ মানুষের কাছে লড়বো, কে নিয়েই লড়বো। আমরা এই কাজটা করেছি, খুব সাফল্যের সাথে করেছি। অনেক বিষয়ই আমরা করেছি। এই রামকৃষ্ণপুর কোঅপারেটিভ, আমরা এই যে রামকৃষ্ণপুর কোঅপারেটিভ, এই মামলা আজকে 70,000 ইনভেস্টার আছে, এই মামলা তো আমরাই নিয়ে গেছি হাইকোর্টে, এবং এখন লিকুইডেশনে চলে গেছে। 70,000 মানুষের টাকা লুট করে দিয়েছে ওর উপরে। হ্যাঁ, তো আমরাই তো করেছি, এক্সপোজ করেছি। এবং ধরুন হাওড়া যে ট্যাক্স, মানে মিউনিসিপাল ট্যাক্স, এই একটা সময় রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছিল, ম্যাক্সিমাম বাড়িয়ে দিয়েছিল। সেটা তো আমরা হাইকোর্ট থেকেই মুভ করে ওটাকে জনস্বার্থ মামলা করে ওটাকে আটকেছিলাম। আমরাই তো করেছি, লয়াররাই করেছি, এবং এই কাজটা আমাদের চলতেই থাকবে। স্যার, লয়ারদের বিপক্ষেও পাল্টা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হয় যে লয়াররা চাকরি খেয়েছে। মমতা ব্যানার্জি তার মতো করে বলেন, তো মমতা ব্যানার্জি তো নিজেই বলছেন যে আমি লয়ার আছি, এবং উনি তো বলছেন, সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে গিয়ে, তাতে কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? আজকে এসআইআর নিয়ে উনি তো লয়ার সেজেছিলেন, কি লাভ হলো? এখন ধরুন আমরা তো বলছি যে এসআইআর বিজেপি, আরএসএস এবং মমতা ব্যানার্জি নেক্সাস জন্য এই সমস্যাটা হয়েছে। আজকে বিহারে সমস্যা হয়নি, তামিলনাড়ুতে হয়নি, এবং হচ্ছে আপনার কেরালা হয়নি। আজকে ধরুন ডিলিশন অফ দ্য ভোটার্স, হ্যাঁ, আজকে ভোট হচ্ছে মানুষ ছাড়া। এটা হয় নাকি? মানুষ ছাড়া ভোট হবে, যে ভোট দেবে সেই ভোট দিতে পারছে না। আর উনি বলছেন যে মানুষের জন্য কাজ করছেন উনি, আর লয়াররা কাজ করছেন। তা আমরাই তো লড়ছি, আমরাই তো লড়বো। হ্যাঁ, উনি শুধু মানুষকে বিভ্রান্ত করার কাজটা করেন, উনি এবং ওনার দল। সেটা কিন্তু এক্সপোজ, মানুষ কিন্তু জানতে পেরে গেছে। আপনাদের বিপক্ষে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেন যে কিছু হলেই মামলা করে দেয় আদালতে গিয়ে। কেন করবো না মামলা? মামলা করবো তো, কেন করবো না মামলা? আমরা কি কোনো ফেক মামলা করেছি? এবং ফেক মামলা যদি বলতে পারেন যে একটাও ফেক মামলা হয়েছে? দুবরাজপুর ওপেন কাজ থেকে শুরু করে শিক্ষকদের যে নিয়োগের ক্ষেত্রে সবটাই তো এক্সপোজ, আমরাই তো করেছি, সবটাই তো আমরা করেছি। এটা যদি না হতো মানুষ জানতে পারতো না। সুতরাং এরা টার্গেট করছেন বেশি বেশি করে আমাদেরকে, হ্যাঁ, টার্গেট করছেন, এবং অনেক লয়ারকে অনেক সময় হেনস্থা হতে হয়েছে। বিকাশ ভট্টাচার্যের উপরে অনেক হামলা করার চেষ্টা হয়েছে বিভিন্ন সময়। তা ও হয়েছে, আমাকে তো 2-3 বার এখানে অ্যারেস্ট করেছিল পুলিশ, এই রাস্তার উপরেই করেছিল। করবে, তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো। আমরা কি ভয় পাই না এনাদেরকে? আমরা এইসব গুন্ডা বাহিনীকে ভয় পাই না। এখানে তো অনেক আছে, অনুপ্রায় অনেক গুন্ডা বাহিনী আছে, আমরা ভয় পাই না কাউকে, ভয় পাই না। আমরা মানুষকেও বলি আমরা ভয় পাবেন না, এরা কিন্তু এদের পিছনে মানুষ নেই,
কিছু কর্পোরেট কিছু ক্রিমিনাল থাকতে পারে, আমরা ভয় পাই না, আমরা লড়ে যাচ্ছি মানুষকে নিয়ে, লড়বো, মানুষই বিচার করবে, শেষ কথা মানুষই তো বলবে। স্যার, আপনাদের মাথার উপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনারা বলেন, আপনাদের তলার দিকে আপনি, শামীম আহমেদ, সব্যসাচী চ্যাটার্জি, ফিরদৌস শামীম, এক ঝাঁক আইনজীবী তার ছত্রছায়ায় অ্যাগ্রেসিভলি একাধিক মামলা করছেন, যা রাজ্য সরকারকে বিপাকে ফেলছে। এটা আপনাদের কাছে কতটা ভালো লাগার বিষয় যে আপনারা আপনাদের পেশাগত দক্ষতায় রাজ্য সরকারকে বিপাকে ফেলতে আমরা পারছেন? সব ইস্যুতেই আছি, আমরা সব ইস্যুতেই আছি, আমরা আমাদের মতো করে, আমাদের সাধ্য মতো করে আমাদের কাজটা আমরা করেই যাচ্ছি এবং এই কাজটা চলবে। এটা ভালো লাগার খারাপ লাগার কাজ নয়, যেটা আনজাস্টিফাইড তার বিরুদ্ধেই আমাদের লড়াই। এটা কিন্তু কোনো ব্যক্তির চয়েসের জন্য করছি না, কোনো নাম শোনানোর জন্য করছি না। এটা দিস গভর্নমেন্ট ইজ ফেলিওর, বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করছে বলেই আমরা হচ্ছে যে আমাদের যে ভূমিকা, আমাদের ভূমিকা আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আমাকে আজিজুল হক একটি ইন্টারভিউতে বলেছিলেন যে বামপন্থীরা আইনজীবীদের পার্টি হয়ে যাচ্ছে, মানে আইনজীবী নির্ভর পার্টি, সমস্ত কিছু বাম আইনজীবীরা করছেন, রাস্তার আন্দোলনে বামপন্থীরা একটু পিছিয়ে আছে। আমি আজিজুল হক সাহেবকে খুব শ্রদ্ধা করতাম, করিও, উনি আজকে নেই এখন। উনি কি বলেছিলেন আমার জানা আপনি নেই। কি এটা সমর্থন করেন? কথা না, উনি না, আমি এটা সমর্থন করি না, এটা আমি সমর্থন করি না। রাস্তার আন্দোলনে বামপন্থীরা অ্যাগ্রেসিভলি এগোচ্ছে? একদম করছে, একদম করছে, বামপন্থীরাই রাস্তায় আছে, রাস্তায় আন্দোলন করছে। সেটা সাধারণ মানুষের সমস্যা বলতে পারেন, বিদ্যুতের চুরির যেটা করছে গোয়েঙ্কা, এবং গরিব বস্তির মধ্যে আমরা আমাদের ইশতেহারের মধ্যে বলেওছি যে বস্তির মানুষের জন্য 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি আমরা করব, এবং আজকে গোয়েঙ্কা যেভাবে বস্তির মধ্যে টাকা লুট করছে তার বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। বস্তিতে আন্দোলন চলছে, আমরাই তো আছি, আমরা ছাড়া অন্য কেউ নেই, আমরা ছাড়া অন্য কেউ নেই। সুতরাং আমি এইটা সমর্থন করবো না। বিভাগ সাহেব নো ডাউট একটা রিপুটেড পার্সন ছিল, আমি ওনাকে শ্রদ্ধা করেই এটা বলছি যে আমি এটা সমর্থন করি। স্যার, গরিব মানুষরা ভয় পান যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যুবসাথী সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। দেখুন, আমি কাউন্সিলর ছিলাম, হ্যাঁ, আমি 2003 থেকে 2005 2008 আমি কাউন্সিলর ছিলাম। আমার আগে একজন কাউন্সিলর ছিলেন, সে কিন্তু আমাকে একটা উনি যখন ওনার টেনিওর যখন শেষ হয়ে গেল, আমি যখন দিতে এলাম, ওখানে খাতা একটা পাঠিয়ে দিয়েছিলেন উনি আমাকে, ঠিক আছে, এটা খাতা পাঠিয়ে দিয়েছিলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠিয়ে দিয়েছিলেন, এবং 150 কি 200 বিধবা ভাতার লিস্ট এবং হচ্ছে ওল্ড এজ পেনশন, তারপর অন্যান্য ভাতা লিস্টটা আমাকে দিয়েছিলেন, বলেছিলেন যে এইটা চলছে, ইট শুড বি কন্টিনিউ, এটা বলেছিলেন। আমরা কিন্তু আমাদের সরকার তখন সেই খাতা বা সেই লিস্ট থেকে বাদ দেয়নি। এটা কিন্তু শিডিউল ওয়ার্ক, এটা মানে রুটিন ওয়ার্ক। আমরা যেটা করিনি তারপরে আর বাড়িয়েছে, আমি নিজে তখন বাড়িয়েছি, অনেক বাড়িয়েছি আমরা, সেটা আরো 2008-এর পর যারা ছিল তারা চালিয়ে গেছে। তো এইটা হচ্ছে রুটিন ওয়ার্ক, সরকার এটা রুটিন ওয়ার্ক, এটা সবসময় চলবে, এটা সবসময় চলবে। আমরা যেটা করিনি যে কোটি 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 টাকা খরচ করে ইশতেহার দিইনি, যে এটা আমরা করেছি, ইনারা করছেন, ইশতেহার দিচ্ছেন, ইনারা করছেন। আমি বলছি এই যেটা চলছে এটা চলতেই থাকবে, আরো বেশি হবে, এর মধ্যে আরো বাড়াতে হবে। আমরা বলেছি 6000 টাকা, যারা সিনিয়র সিটিজেন আছেন, বয়স্ক আছেন, বার্ধক্য ভাতা আমরা 6000 টাকা দেবো। এই সমস্ত যেটা গভর্নমেন্টের প্রকল্প, এটা গভর্নমেন্টের প্রকল্প, এটা কোনো ব্যক্তির প্রকল্প নয়। সুতরাং এটা চলতেই থাকবে, এটা চলবে, ভয় পাওয়ার কিছু নেই, কোনো ভয় ব্যাপার নয়। আমি তো বললাম 2003-এ তো আমি থেকে 2008 ছিলাম, তার আগে যিনি ছিলেন উনি আমাকে হ্যান্ড ওভার করেছিলেন, আর আমি যখন ছেড়ে মানে হলাম, অব্যাহতি নিলাম যখন, তখন যে কাউন্সিলর এলো তাকে আমরা করে দিলাম, ট্রান্সফার করে দিলাম। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা গভর্নমেন্টের প্রজেক্ট, হ্যাঁ, বিভিন্ন ইস্যু থাকে, বিভিন্ন স্কিমে এটা দেয়া হয়। এখন যারা চালাচ্ছেন স্কিম চলবে, আগামী দিনে এটা ভালোভাবে, আরো ভালোভাবে চলবে। এটা যেটা 1500 টাকা, যেটা 3000 টাকা হয়ে যেতে পারে। সুতরাং এটা নিয়ে মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার না। স্যার, লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথী বেকারদের সাহায্য করা, মহিলাদের সাহায্য দেখুন, করা, আমরা একটা কথা বলছি, এটা পার্মানেন্ট সলিউশন না। আমরা বলছি প্রত্যেক বাড়ি, সব ঘরের ছাত্রছাত্রীদের যারা আনএমপ্লয়েড তাদেরকে আমরা জব দেবো, তাদেরকে আমরা জব দেবো, অল মানে আনএমপ্লয়েডদের জন্য। এবং অন্যান্য সময় যে স্টাইপেন্ড সেটাও চলবে, কিন্তু জবটা ভালো তো, মানুষ যাতে জব পায়, বেকার হাত যদি কাজ পায় সেটাই ভালো তো। এবং স্বাস্থ্য বলুন, স্বাস্থ্য বলুন, তারপরে জব বলুন, এডুকেশন বলুন, এটাই তো কন্টিনিউ করা উচিত। কাউকে স্টাইপেন্ড দিলে তো চলবে না, সেটা মাঝে মধ্যে চলতে পারে, চলবে, কিন্তু পার্মানেন্ট সলিউশনটা কিন্তু আমরা বার করবো। স্যার, লক্ষ্মীর ভান্ডার কতটা প্রয়োজনীয় বা যুবসাথী কতটা প্রয়োজনীয় বলে আপনি মনে করেন? দেখুন, এরকম অনেক বামফ্রন্টের সময় অনেক কিছু হয়েছে, মেট্রিক, নন মেট্রিক,
যে স্কলারশিপ বামফ্রন্টের সময় হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে এটা হয়েছে, এসসি এসটি বিভাগ থেকে হয়েছে, জেনারেল বিভাগ থেকে হয়েছে, সাইকেল দেওয়া হয়েছে, সবটাই হয়েছে, সবটাই করেছি। ইশতেহার আমরা করি, আমরা এটাকে প্রচার করি, এটা চলেছে, এটা চলবে, এটা নতুন কিছু নয়, এটা রুটিন ওয়ার্ক, শিডিউল ওয়ার্ক। এটা কোটি 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 টাকা যেরকম বিজেপি তার কাজ নিয়ে প্রচার করছে, এরাও প্রচার করছে, আমরা এই প্রচারটা করি। এর জন্য কি পিছিয়ে গেছেন বলে মনে হচ্ছে? পিছিয়ে যায়নি, মানুষ কিন্তু বুঝতে পারছেন যে যে কারা প্রচারের জন্য করছে, এক্সপোজ তো হয়ে গেছে। আর এটা বেশি দিন চলবে না, এটা চলতে পারে না। মানুষ তার নিজের অভিজ্ঞতায় অনেক কিছুই বুঝতে পারে। স্যার, মধ্য হাওড়ার কোন কোন ইস্যুগুলোকে আপনি টার্গেট করছেন এবং যদি আপনি যেতেন কি কি জিনিস করতে দেখুন, চান? ফার্স্ট অফ অল হচ্ছে যাদের নাম ডিলিট হয়েছে, এর এসআইআর এর লড়াই আমরা করবই করবো, এটা এই লড়াই চলবে, এই লড়াই চলবে, সেই সব দিক চলবে। একজনও প্রকৃত ভোটারের নাম আমরা কিন্তু এভাবে বাদ দিতে বলবো না, বা এর লড়াই জন্য লড়াই চলবে। তারপরে নিকাশি হচ্ছে প্রায়োরিটি আমাদের। হাওড়ার যে নিকাশি, মধ্য হাওড়ার যে নিকাশি, যে কাজটা এখন বন্ধ করে, প্ল্যানফুলি এরা বন্ধ করে রেখে দিয়েছে, কনস্পিরেসি করে বন্ধ করে রেখে দিয়েছে, এটা আমাদের প্রায়োরিটি থাকবে। ডোমর জেলায় স্পোর্টস কমপ্লেক্স প্রায়োরিটি থাকবে, রামকৃষ্ণপুর কোঅপারেটিভ প্রায়োরিটি থাকবে, আমাদের প্রায়োরিটি থাকবে হাওড়া মানে হিন্দি বালিকা বিদ্যালয় প্রায়োরিটি থাকবে, প্রায়োরিটি থাকবে শিবপুর হচ্ছে যে শিবপুরের মধ্যে একটা উর্দু স্কুল আছে, সেটাকে এখন ওরা মানে বানিয়ে রেখেছে, মানে পুলিশের ছাউনি বানিয়ে রেখেছে, আপনার শিবপুর শিক্ষালয়, ওটাকে আমরা চালু করবো। এই সমস্ত কাজটা আমরা করতেই মানে করবই করবো, হাওড়া ডোমর জেলা থেকে শুরু করে সবটাই। আরে আজকে আশ্চর্য লাগে, এই সমস্ত ইস্যু নিয়ে উনি কবার বলেছেন অ্যাসেম্বলিতে? হাওড়ার সমস্যা নিয়ে, মধ্য হাওড়ার সমস্যা নিয়ে কোনোদিন একটা প্রশ্ন তুলেছেন? এটা তো মানুষ জিজ্ঞেস করছে আমাদের যে এটা কেন বলছেন না আপনারা। আমরা কিন্তু বিভিন্ন সবাই গিয়ে বলছি, কোথাও কোনো ক্লিপ পাওয়া যাচ্ছে না উনি কোথাও বলেছেন। বলেননি করেননি ওরা। উনি ভাবছেন যে আমি জীবন থাকবো, কেউ আমার কিছু করতে পারবে না, মানুষই শেষ কথা বলবে, এবং মানুষ কিন্তু এবার ওনাকে যোগ্য উত্তর দেবে। স্যার, বামেরা শূন্য, এটা তো আপনাকেও শুনতে হয়, এই 2026-এর নির্বাচনে শূন্যের গেরো কি বামেরা কাটাতে পারবে? এটা শূন্য ভাবেরা, তাদের থেকে এত ভয়, এত দেয়াল লিখছে কেন? ভাবেরা যদি শূন্য থাকে তাহলে এত দেয়াল লিখছে কেন, এত হামলা কেন? ওরা বলছে হামলা, আর ওদের উপরে কে হামলা করবে? ওদের পুরো তো বাহিনী ওদের কাছে, যে ওকে কে হামলা করবে? এটা তো ফলস স্লোগান। শূন্য দলকে এত ভয় পাওয়ার কি আছে? তার মানে ওনারা জানেন যে পার্লামেন্টে হতে পারে শূন্য, অ্যাসেম্বলিতে শূন্য হতে পারে, কিন্তু রাস্তায় কিন্তু শূন্য নেই, ইস্যুতে শূন্য নেই, মানুষের সঙ্গে যে যোগাযোগ রাখার যে বিষয়টা আছে, এখানে শূন্য নেই। এটা পরিষ্কারভাবে ওরা বুঝতে পারছে, সেই জন্য এত কনস্পিরেসি, এত প্ল্যানিং। স্যার, মমতা ব্যানার্জিকে নিয়ে আপনার কি অ্যানালাইসিস? মানে যেভাবে উনি বিরোধী নেত্রী থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 15 বছরের বাংলাটাকে দেখলেন। উনি তো আরএসএস বলেছে যে উনি আরএসএস এর দুর্গা, হ্যাঁ, এবং উনি মানুষকে কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে উনি পালন করতে পারেননি। উনি মিথ্যা কথা বলেছেন, উনি মিথ্যেবাদী। আর কোনো অ্যানালাইসিস নেই মিথ্যাবাদী ছাড়া? উনি মিথ্যেবাদী, ওনার ইন্টায়ার দল হচ্ছে কারাপশনের মধ্যে যুক্ত আছে। ইন্টার কারাপ্টেড দলের উনি হচ্ছে একজন কুইন, ঠিক আছে, একজন মানে কি বলবো, উনি ওনার ছত্রছায়াতেই, ওনার লিডারশিপেই তো এত কারাপশন হয়েছে, এবং উনি পুষেছেন সবাই, কারাপ্টেড মানুষদের পুষেছেন। সুতরাং ওনার অজানা কিছু নেই, সবই জানেন, সবই জানেন। আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, আজকের দিনে দাঁড়িয়ে সিঙ্গুর এপিসোড আপনার কি মনে হয় বাংলার কর্মসংস্থানের দিক দিয়ে পিছিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ? কোর্স তখন তো উনি আজকে বলছেন তো বিজেপি, যখন সিঙ্গুরে যখন উনি আন্দোলন করেছিলেন তখন ওনার পাশে কে ছিল? মুরলী মনোহর যোশী, সুষমা স্বরাজ, এল.কে. আডবাণী, রাজনাথ সিং, তারা বসে পাশে থেকে তাকে হেল্প করেছিল। আজকে বাংলা পিছিয়ে গেছে, আজকে পিছিয়ে যায়নি, আজকে পিছিয়ে যায়নি। আজকে উনি বলছেন যে এই যুবসাথীর কেন দরকার হবে? আজকে যদি কারখানা হয়ে যেত সিঙ্গুরে, আজকে যদি টাটা কারখানা যদি লাগাতো আজকে, তাহলে আজকে এই সমস্যা হতো, শেফিল্ড বলা হতো হাওড়া, এই যে সমস্ত যে অক্সিলারি এখানে আসতো, আজকে কত হাব হয়ে যেত, বিশাল হাওড়ার নগরী তৈরি হতো, বিশাল হাওড়ার নগরী তৈরি হতো, কত মানুষের উপকার হতো, যুবদের কাজ পেত, তারা ইন্ডাস্ট্রি লাগতো, কারখানা হতো। আজকে সবটা তো পিছিয়ে গেছে, ওনার জন্যই তো হয়েছে। আজকে উনি বলছেন বাংলার জন্য করবেন, কি বাংলার জন্য করবেন? বাংলাকে পিছিয়ে দিয়ে, আজকে বাংলা বলা হতো যে বাংলা থিঙ্ক টুডে অ্যান্ড রেস্ট ইন্ডিয়া থিঙ্ক টুমরো, এটাই তো হতো। আজকে সেটা হচ্ছে, শুধু কারাপশন, দুর্নীতি, লজ্জায় মাথায় হেঁট হয়ে যাচ্ছে।
সুতরাং এটা তো ওনার লিডারশিপেই হয়েছে না। স্যার, সিঙ্গুর আন্দোলনে উনি যখন অনশন করছিলেন, ধর্ণা মঞ্চ, বলে হয় বুদ্ধদেব ভট্টাচার্য চাইলে ওনাকে যদি মেরে তুলে দিতেন তাহলে অন্তত এই দিনটা আসতে পারতো না। এটা আপনি সমর্থন করেন কথাটা? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য উনি যেভাবে বিষয়টাকে করেছিলেন, ঠিক আছে, এবং মানুষ তার উত্তর দেবেন ঠিক সময়। আজকে তো বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্য যা ভিশন ছিল, কৃষি আমার ভিত্তি এবং শিল্প হচ্ছে আমার ভবিষ্যৎ, ঠিক আছে, সেটা এখন মানুষ বুঝতে পারছে। আজকে নিউ প্রজন্ম যারা আছে তারা এই স্লোগানকে আজকে ফিল করছে। সুতরাং উনি যে যে মাইন্ডসেট নিয়ে যে কাজটা উনি করতে চেয়েছিলেন, সেই কাজটা আমরা করতে পারিনি করতে, এবং এরা করতে দিল না। বিজেপি, আরএসএস এবং তৃণমূল যৌথভাবে সেখানে তারা আমাদের কাজটাকে ব্যাহত করেছিল, আমাদের কাজটাকে বন্ধ করার চেষ্টা করেছিল। আজকে তারাই বলছে যে বাংলা তৈরি করবে। কীভাবে তৈরি করবে বলুন? স্যার, আপনার কি মনে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে অনেক বেশি কঠোর হওয়া উচিত ছিল সে সময়, অন্তত আজকের দিনে এই অ্যানালাইসিস যদি করেন? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য ওনার জীবন পরিষ্কার আছে। উনি যেভাবে জীবন লিড করেছেন, সেটা একটা উদাহরণ আছে, একটা মাইলস্টোন আছে। সুতরাং উনি যা করেছেন, যেভাবে করেছেন, আমি সবটাকেই সমর্থন করছি। আপনার মনে হয় না যে যদি ওই ধর্ণা মঞ্চটাকে তুলে দেওয়া যেত, অন্তত সিঙ্গুরে কারখানাটা এখন পরিস্থিতি উপরে অনেক কিছু তো ডিপেন্ড করে। তখন উনি যেটা ভালো বুঝেছেন করেছেন। এখন সেই বিষয়ে এখন আমি এই সময় কি বলবো, এখন যেটা আমি বলবো বললে এটা ঠিক হবে না। এখন উনি ওনার সম্পর্কে আমার মানে এইভাবে কিছু বলা ঠিক হবে না। উনি যেটা ভালো বলেছেন, বুঝিয়েছেন, ঠিক করেছেন, সঠিক কাজই করেছেন উনি, এবং আজকে মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। স্যার, এক ঝাঁক বুদ্ধিজীবী, শিল্পী সমাজ সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তারা কোথায় আছে? আজকে অনেকে তো ছিল, নতুন নতুন মুখ, নতুন গায়ক, নতুন খেলোয়াড়, আজকে সব তো নেই তো। আজকে আবার একটা ঝাঁক চলে এসেছে। এরা অপরচুনিস্ট, এরা সময়কে ইউজ করে না, তার নিজে গ্ল্যামারাস লাইফকে লিড করার জন্য এরা চেষ্টা করে। এদের সমাজের যে পিছিয়ে পড়া মানুষের সঙ্গে মানে কোনো সম্পর্ক নেই, এরা তার নিজের গ্ল্যামার নিয়ে থাকে। সুতরাং আমাদের এইসব থাকে না। আমরা হচ্ছে যে একেবারে খামারে কাজ করার কৃষকদের জন্য এবং কারখানায় শ্রমিকদের জন্য, রাস্তায় বস্তির মানুষের জন্য আমরা কাজ করি। এই সমস্ত লোকেদের আমরা পরোয়া করি না। আজকে তারা তো কেউ নেই। স্যার, কার দলবদলটা আপনাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে 2011-এর পর? দলই তো হচ্ছে দলবদল। এদের তো সকালবেলা টিএমসি, রাত্রিবেলা বিজেপি। এই রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল, আবার টিএমসি চলে গেল। এদের তো সব এই অরূপ রায়, রাজীব বিজেপিতে না যেত, ও চলে যেত বিজেপি। রাজীব ব্যানার্জি গেছে বলে ও আটকে গেছে। এদের দুজনের লড়াই দেখলেন না? কালকে না পরশুদিন কল্যাণ ব্যানার্জি হাত তুলছিল, ও এটা ছিটকে গিয়ে চলে গেল। এদের তো মানুষ দেখছে, সবসময় দেখছে। এদের সব এইভাবেই তৈরি দল, এইভাবেই এরা তৈরি হয়েছে। হ্যাঁ, এদের মধ্যে ওই সব গোষ্ঠীদ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি চলছেই। আবার বিজেপি আর সঙ্গে নেক্সাস আছে। নিজের মধ্যে সব, সকাল বিজেপি, রাত্রি টিএমসি। এদের কোনো ক্যারেক্টার, চরিত্র বোঝা যাচ্ছে না। স্যার, আপনার কি মনে হয় যে বাঙালিদের কালচারটা বদলে গেছে শেষ 15 বছরে? এরা চেষ্টা করেছে। আমরা কিন্তু বাঙালি যে কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের মানে হেরিটেজ, আমাদের যা ইতিহাস, এই সবটাকে কিন্তু এরা চেঞ্জ করার চেষ্টা করেছে। এই দুর্নীতি ছেয়ে গেছে। আমরা আমাদের কালচারটাকে ভুলে যাচ্ছি আস্তে আস্তে। সুতরাং আমাদের কালচারকে ফেরানোর জন্যে আমাদের সভ্যতা, সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের হচ্ছে যে 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 দৈনন্দিনে যে অভিজ্ঞতা, এটা বলছি যে এই গভর্নমেন্ট এই সমস্ত আমাদের হেরিটেজকে, এই সমস্ত আমাদের কালচারকে, এই সমস্ত আমাদের সংস্কৃতিকে এরা নষ্ট করছে। স্যার, বাঙালি দুর্নীতি নিয়ে কি আদৌ ভাবে বর্তমানে? মানে ভোট যদি দেখেন, রিফ্লেকশন যদি দেখেন, তাহলে দেখবেন যে দুর্নীতিটা আসলে কোনো ইস্যুই নয়। আপনি কি এটা সমর্থন করেন এই কথাটা? দুর্নীতি তো বিশাল বড় একটা ইস্যু। বাঙালি তো ভাবছে না। ভাবছে বাঙালি, কিন্তু তারা বিভিন্ন কারণে তারা চুপ হয়ে আছে। আপনি দেখবেন না এখন মানুষ কিছু চুপ হয়ে আছে, বলছেন না, কিছুই বুঝে যাচ্ছে না। এখন ঠিক সময় মানুষ বুঝে দেবে যে তারা সবটাই বরদাস্ত করে নেবেন, কিন্তু আজকে যে বর্তমান পরিস্থিতির মধ্যে তারা এইভাবে যে নোংরা খেলা শুরু করেছে, এটা বরদাস্ত করবেন না, এটা আমার বিশ্বাস। স্যার, একটা পার্টি এত দুর্নীতির অভিযোগের পরেও 45% ভোট পাচ্ছে, এইটাকে আপনি কিভাবে পাচ্ছে বলুন তো? কিভাবে পাচ্ছে এটা বুঝতে পারছেন না? কিভাবে পাচ্ছে? এই হামলা থেকে শুরু করে, মামলা থেকে শুরু করে, ভয় থেকে শুরু করে, ভোট না দেওয়া থেকে শুরু করে,
সবটাই আছে এর মধ্যে, টাকা থেকে শুরু করে, কর্পোরেট টাকা থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, দাঙ্গা থেকে শুরু করে, ক্লাবের টাকা থেকে শুরু করে, সবটাই তো আছে এর মধ্যে। সবটা অতিক্রম করে মানুষ কিন্তু এর যোগ্য জবাব দেবেন 2026-এর নির্বাচন। সে এই নেক্সাসটা ভাঙা বামেদের জন্য কতটা কঠিন? মানুষই ভাঙবে এই নেক্সাস, এই নেক্সাসটা মানুষই ভাঙবে। স্যার, বামেদের বিপক্ষে অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় যে সংখ্যালঘুদের উপর যখন অত্যাচার হয় তখন তারা অনেকটা প্রোঅ্যাক্টিভলি এগিয়ে যান, কিন্তু হিন্দুদের উপর নির্যাতনে বামেরা চুপ থাকে। এটাকে আপনি বিশ্বাস না করেন? না, একদম মিথ্যে কথা, এরকম হতে পারে না। আমরা সব ইস্যুতে মানুষের ইস্যুতে আমরা থাকি, সেখানে হিন্দু মুসলমান এইভাবে আমরা ভাগ করি না। এটা এরা করে, টিএমসি করে, বিজেপি করে, এরা করে, আমরা করি না। এই যে পোলারাইজড পলিটিক্স হয়ে এরা গেল, পোলারাইজেশনের চেষ্টা করে, হিন্দু মুসলমানের বাইনারি করার চেষ্টা করে, এবারও চেষ্টা করবে, ওরা পারবে না। সেটা মধ্য আওড়াতে তো একটা ইস্যু। এরা চেষ্টা করছে তো, পারবে না। মানুষ কিন্তু তার ঠিক জবাব দিয়ে দেবেন, যোগ্য জবাব দিয়ে দেবেন। বাইনারি করে পোলারাইজেশন করার চেষ্টা করে, ঠিক আছে, হিন্দু খাতরে মে হ্যায়, মুসলমান খাতরে মে হ্যায়, এইসব কথা তো বলে ওরা। সে মধ্য বিজেপি চলে আসবে, এইসব তো বলে। কি করে চলে আসবে? 34 বছরে 34টা বিজেপি ছিল না, ঠিক আছে, আর 15 বছর তো আপনি ছিলেন এখানে, তা বিজেপি কি আপনি কনফার্ম করেছেন? আপনি তো বাড়িয়েছেন বিজেপিটা, তো বুঝতে পারছি সবাই। আপনি তো 15 বছর তো এখানে, 2011 পর থেকে তো এখানে বামেরা নেই, বিজেপি বাড়ছে কি করে, এটা তো বুঝতে হবে আপনাকে। আর ধরুন ধরুন এই যে বলছে মুসলমানদের যে বিজেপি, মুসলমান এই যে 75 যে বিজেপি, 75টা যে বিজেপি যে এমএলএ ছিল, মুসলিমরা তো ভোট দেয়নি, কি করে বাড়লো বিজেপি? মুসলিমরা তো ভোট দেয়নি বিজেপি, কি করে বাড়লো? এরাই তো বাড়িয়েছে ভোটটা, এরাই তো জানে। 2011 আগে বিজেপি ছিল নাকি এখানে? আর 15 বছর আপনি বলছেন বিজেপির সঙ্গে কি লড়াই করেছে না? ওটা ভারতবর্ষের মধ্যে বিজেপির এগেন্সে লড়াই আমরা করেছি, আমরা আরএসএস 1925 থেকে আমরা লড়াই করছি আরএসএস। এবং এরা যে সো কল্ড হিন্দু রাষ্ট্র যা তৈরি করবে, তার কথা বলছি, সো কল্ড হিন্দু রাষ্ট্র, এরা তো হিন্দুও নয়, এরা তো হিন্দু নয়, অভিনয় করে হিন্দু করার, ঠিক আছে। এবার এরা বাইনারি তৈরি করা হচ্ছে, চেষ্টা করছে। এটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে পশ্চিমবাংলার রাজনীতি, দেখবেন। এবার কিন্তু মানুষ কিন্তু তার অভিজ্ঞতা থেকে সঠিক জবাব দেবে, যোগ্য জবাব দেবে। স্যার, নওশাদ সিদ্দিকীর উত্থান আপনি খুব কাছ থেকে দেখলেন, নওশাদ সিদ্দিকীকে নিয়ে আপনার অ্যানালাইসিস কি? নওশাদ সিদ্দিকী একটা পীরজাদা পরিবার থেকে আছেন, ফুরফুরা পরিবার থেকে আছেন, এবং তার একটা ফলোয়ার্স আছে, অনেক আগে থেকেই আছে, এবং আজকে উনি রাজনীতির মধ্যে আছেন, ভালোভাবে মানুষের জন্য কাজ করছেন, ভালো একজন সেকুলার মানুষ হিসেবে উনি কাজ করছেন। যে কথাগুলো উনি বলছেন বাংলা রাজনীতিতে ইম্পর্টেন্ট কথা, কিছু খারাপ কিছু বলছেন না, সঠিক কথাই বলছেন উনি, সঠিক কথাই বলছেন উনি, দেখেছি তো আমি। বিশেষ করে সংখ্যালঘুদের যে বঞ্চনা শিকার হয়েছে উনি বলছেন, সঠিক কথাই বলছেন। ওনাকে তো যখন অ্যারেস্ট করা হয়েছিল, আমি তো গিয়েছিলাম লয়ার হিসাবে লালবাজার থানা, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি পাশে ছিলাম। ঠিকই আছে, উনি লড়াই করছেন, উনি ভালোভাবেই করছেন, মানুষের মধ্যে সে গ্রহণযোগ্যতাও আছে, মানুষ থেকে সারাও দিচ্ছেন, ভালো কাজ করছেন। আমি তার কাজে আমি সমর্থন করছি। তো শেষ প্রশ্ন, মধ্য আওড়ায় আপনি কতটা কনফিডেন্ট এবং আপনি কতটা আশাবাদী যে আপনি ভালো রেজাল্ট? আমি আশাবাদী, আমি কনফিডেন্ট যে 15 বছর যে বিধায়ক, যে এমএলএ মানুষের জন্য কোনো কাজ করে, মানুষকে ধোঁকা দেওয়ার কাজ করেছেন, মানুষকে ভাওতা দেওয়ার কাজ করেছেন, মধ্য হাওড়ার সাথে উনি কোনো জাস্টিস করেন, এখানকার মানুষের জন্য কোনো কাজ করেননি। আমি বলছি, মানুষ যদি আমাকে বা আমাদেরকে যদি সুযোগ দেন, আমরা কিন্তু মানুষকে নিয়ে, আর হচ্ছে যে এত বড় যে কনস্টিটুয়েন্সি, ঠিক আছে, মানুষকে কিন্তু আমার দরজায় আসতে হবে না, আমি কিন্তু মানুষের দরজায় যাব। এই 18-19টা ওয়ার্ড আছে, ওইখানে আমি প্ল্যান করে যাব, মানুষের দরজায় যাব। ওনার দরজায় যেরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, একটাই চেয়ার থাকে শুনলাম, হ্যাঁ, উনি বসে থাকেন, যে দাঁড়াবে, যে যাবে কাজ নিয়ে, সে দাঁড়িয়ে থাকবে, আমি শুনেছি, এবং খুব বাজে ব্যবহার করেন ওনার স্টাফেরা বা ওনারা। আমি কিন্তু বা আমরা মানুষের দরজায় গিয়ে কাজ করি, এটাই বলছি। আপনি কনফিডেন্ট? আমি 100% কনফিডেন্স যে মানুষ কিন্তু এবার আমাদেরকে সমর্থন করবেন এবং বামপন্থীরাই জয় হবে। অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার বলছেন বামপন্থীরা জিতবে, মধ্য হাওড়ায় অপ্রত্যাশিত ভালো রেজাল্ট করবে বামেরা, আর সংখ্যালঘু ভোট তৃণমূলে এবার অন্তত যাবে না, কারণ সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে তৃণমূল, কোনো কাজই তৃণমূল করেনি। মধ্য হাওড়ায় অরূপ রায়ের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ করলেন এই অঞ্চলের বামপ্রান্তি ইমতিয়াজ আহমেদ।
কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাস পডকাস্ট। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।